সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই গাজা প্রসঙ্গ। গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় অন্তত ৩,৭০০ ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় সোমবার তাদের মুক্তি দেওয়া হয় বলে বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের কেন্দ্রীয় কারাগার দপ্তরের জনসংযোগ বিভাগ। দুটি ব্যাচে মুক্তি দেওয়া হয়েছে এই কারাবন্দীদের। প্রথম ব্যাচটি রামাল্লার পশ্চিমাংশে ইসরায়েলের মালিকানাধীন ওফের কারাগার থেকে মুক্তি পান। এই ব্যাচে কারাবন্দীর সংখ্যা প্রায় ২,০০০। হামাসের জনসংযোগ দপ্তর জানিয়েছে সোমবার দুপুরের দিকে বেশ কয়েকটি বাসে চেপে ওফের কারাগার থেকে পশ্চিম তীরের বেইতুনিয়া শহরে এসে পৌঁছান এই কারাবন্দীরা। তাদের জন্য বাস সরবরাহ করে আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটি। এছাড়া গাজার খান ইউনিস শহরে এসে পৌঁছান দ্বিতীয় ব্যাচের ১,৭১৮ ফিলিস্তিনি কারাবন্দী। দক্ষিণ ইসরায়েলের নাগেব কারাগারে ছিলেন তারা। গুমের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ১৫ জন সেনা কর্মকর্তাকে রাখার জন্য ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িক কারাগার ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে রোববার প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর জানান, সেনাবাহিনীর হেফাজতে থাকা সেনা সদস্যদের গ্রেপ্তার দেখানো হলে তাদের আদালতে হাজির করতে হবে। ট্রাইব্যুনালই ঠিক করবে আসামিদের কোথায় রাখা হবে। হাসিনা সরকারের আমলে গুমের ঘটনায় করা মামলায় সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল থেকে পরোয়ানা জারির পর এখন তা নিয়ে চলছে তুমুল আলোচনা। গুম সংক্রান্ত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জনকে সেনা হেফাজতে নেয়ার ঘোষণার পরদিন রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, ফৌজদারি কার্যবিধি এবং প্রিজনস অ্যাক্ট ১৮৯৪ এ প্রদত্ত ক্ষমতা বলে ঢাকা সেনানিবাসের বাসার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত MES এর ৫৪ নম্বর ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করা হলো। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে। তবে এই কারাগারে কাদের রাখা হবে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। এই আদেশটা পালনের ব্যাপারে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের অফিসকে অবহিত করা হয়েছে। তারা কিন্তু গ্রেপ্তার করবেন না। তারা অবহিত থাকার অর্থ হচ্ছে, যখন পুলিশ এই গ্রেপ্তারি পরোয়ানাটা তামিল করতে যাবেন, তারা অবহিত থাকলে এই পরোয়ানাটা তামিল করতে তাদেরকে সাহায্য করতে পারবেন। সুতরাং অ্যারেস্টিংয়ের পাওয়ার কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, অন্য কারণে। একই সাথে তিনি জানান, দেশের যে কোনো স্থানকে কারাগার বানানোর এখতিয়ার সরকারের রয়েছে। যদি সরকার কোনো নির্দিষ্ট জায়গাকে সাবজেল ডিক্লেয়ার করে, সরকারের সেই ক্ষমতা আছে কোন জায়গাটাকে তারা জেল ঘোষণা করবেন, প্রিজন অথরিটির আওতায় নিয়ে আসবেন, এটা সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাভুক্ত। সুতরাং এটা আমাদের কনসার্ন হওয়ার কোনো বিষয় নয়। কাউকে গ্রেপ্তার করবেন, তখন সরাসরি কিন্তু কাউকে জেলে নেওয়ার কোনো বিধান নাই। আইন হচ্ছে আসামিকে গ্রেপ্তার করে আদালতে আনতে হবে। এদিকে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে সোমবার দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। এ সময় মামলাটির ৫৪ জন সাক্ষীর মধ্য থেকে বেশ কয়েকজনের জবানবন্দি ট্রাইব্যুনালে উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মাহিদুর রহমান। দীপ্ত সংবাদ, ঢাকা। ইতিবাচক কিছুর প্রত্যাশায় নতুন মাত্রা পেয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু ও সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনের প্রচারণা। কেউ হাতে তুলে নিয়েছেন ব্যাট বল, কেউ বা লিফলেট বানিয়েছেন কার্টুনের ডিজাইনে। বন্ধু অংশ নিচ্ছে নির্বাচনে, তাই প্রচারণায় নেমে ব্যাট আর বলের নানা কৌশল দেখিয়ে সকলের দৃষ্টি আকর্ষণের চেষ্টা। এরকম ব্যতিক্রমী ও সৃজনশীল নানা কৌশলে আকৃষ্ট করার চেষ্টা চলছে এবারের রাকসু নির্বাচনে। ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুরউদ্দিন আবিরের প্রচারণার জন্য বেছে নিয়েছেন কার্টুন পান্ডা ও প্রজাপতির অনুকরণে ডিজাইন করা লিফলেট। একই প্যানেলের জিএস প্রার্থী জাহিন বিশ্বাস এশা প্রচারপত্র তৈরি করেছেন ৫টি অক্ষর ও হাতের ৫ আঙুলের আদলে। এছাড়া কার্টুনও স্থান পেয়েছে প্রচারণায়। ভোটারদের কাছে পৌঁছানো, তাদেরকে আমাদের ব্যালট নাম্বার মনে রাখানো, আমাদের কথা মনে রাখানো। তো এক্ষেত্রে আমরা যদি অভিনব কোনো কায়দা ব্যবহার করি, সেক্ষেত্রে তারা কিন্তু সেই জিনিসটা মনে রাখে। রাকসু যে একটা বুদ্ধিবৃত্তিক চর্চার কেন্দ্র, এটাও যাতে তাদের আমরা প্রচারণার মাধ্যমে সেটা শুরু করতে চাই। প্রার্থীদের অভিনব কৌশলের প্রচারণায় খুবই খুশি ভোটাররা। বৈচিত্র্যতা মানুষকে সবসময় আকৃষ্ট করে। তো এই জায়গা থেকে আসলে সবাই যার যার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছে। প্রত্যেকটা প্যানেল, স্বতন্ত্র প্রার্থীরা এসে এগুলো দিয়ে যায় এবং এই ক্ষেত্রে আমেজটা আমার মনে হয় আরো বেশি বেড়ে যাচ্ছে।
আগামী 16 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু নির্বাচন। মোট ভোটার 28,901 জন। দীপ্ত, বার্তা কক্ষ। কারো পাহাড়ে আগাম জাতের বাড়ি শিম 7 চাষ করে লাভবান হয়েছেন শেরপুরের ঝিনাইগাতির চাষিরা। উচ্চ ফলনশীল এই শিম বাজারে 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ভালো দাম পাওয়ায় কৃষকদের মধ্যে এই সবজি চাষে আগ্রহ বাড়ছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে উদ্ভাবিত নতুন জাতের শিম বাড়ি 7। শিম মূলত শীতকালীন সবজি হলেও গ্রীষ্মকালেও এর ব্যাপক ফলন হয়। শেরপুরের পাহাড়ি অঞ্চল ঝিনাইগাতির কৃষক আব্দুল কাদির তার 20 শতক জমিতে মাত্র 10,000 টাকা খরচ করে বাড়ি শিম 7 চাষ করেন। প্রথমবারেই 40 কেজি শিম তুলেছেন তিনি। শিম হচ্ছে একদম সহজ একটা ফসল, এটার মধ্যে তেমন পরিচর্যা লাগে না, তেমন কীটনাশক লাগে না। একবার খালি শুধু মাচা করে বীজ লাগাই দিলে অল্প কিছু পরিচর্যা করলে শিম হয়। মেয়ের 4 তারিখে রোপণ করছি, আপনার 50 দিনের মধ্যে আমার 45 দিনে 40-45 দিনে ফুল আসছে। 50-55 দিনের মধ্যে আমি সিম বাজারে নিয়ে গেছি। তো ওই আপনার ওখান থেকে যে বিক্রি করতেছি এখন পর্যন্ত বিক্রি করতেছি, আরো বিক্রি করব। উন্নত জাতের এই সবজি বাজারে বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে। আব্দুল কাদিরের সাফল্য দেখে অনুপ্রাণিত হয়ে জেলার অন্য চাষিদেরও আগ্রহ বাড়ছে এই চাষে। আমিও মোটামুটি ভালোই বেচাকেনা করতেছি। আগে আসে তো এই জন্য কৃষক মোটামুটি লাভবান। সিমটা আমরা সবাই আবাদ করবো লাভবান হবো। সাধারণত বেলে দোআঁশ মাটিতে এর ভালো ফলন হয় বলে জানিয়েছে কৃষি বিভাগ। শেরপুর অঞ্চলে গত কয়েক বছর যাবতীয় পাহাড়ি এলাকায় চাষ করছি, এর ফলন আশানুরূপ বিদায় অনেক কৃষক এখন আগ্রহী হচ্ছে এবং ডে বাই ডে চাষাবাদ বাড়ছে। ফলন প্রতি বিঘাতে আপনার 40 থেকে 50 মণ, আর শতকে 60 থেকে 72 কেজি। তিনি জানান পাহাড়ি জনপদে আগাম জাতের এই সবজি চাষ বদলে দিতে পারে এলাকার কৃষির চিত্র। দীপ্ত, বার্তা কক্ষ। খেলার খবর। এশিয়ান কাপ বাছাইয়ে হংকং চায়নার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ। হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্ক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। এখনও কোনো ম্যাচ জিততে না পারা বাংলাদেশের জন্য এই ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ। হারলেই শেষ স্বপ্ন। দিনটার কথা ভুলে যেতে চাইবে হামজা শামিদ সোমরা। 9 অক্টোবর ঢাকা স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে ড্রয়ের সম্ভাবনা জাগিয়েও হতাশার এক গল্প লেখে বেঙ্গল টাইগাররা। সেই দলের বিপক্ষেই এবার ফিরতি ম্যাচে জয়ের প্রত্যাশা নিয়ে মাঠে নামবে জামাল ভুঁইয়ারা। হংকং চায়নার কাছে ফিরতি ম্যাচেও হারলে 2027 এশিয়ান কাপে খেলার সুযোগ কাগজে কলমেও শেষ হয়ে যাবে বাংলাদেশ দলের। আগের ম্যাচের ভুলগুলো শুধরে এই ম্যাচে ভালো খেলতে চায় ছেলেরা, আর আমাদের লক্ষ্য পূর্ণ 3 পয়েন্ট নিয়ে ঘরে ফেরা। ঢাকায় হংকং ম্যাচে কোচ কাবরেরার একাদশ নির্বাচন ও কৌশল নিয়ে নানা আলোচনা সমালোচনা হচ্ছে ফুটবল মহলে। তাই হংকং চায়নার বিপক্ষে এই ম্যাচ তার জন্য হয়ে দাঁড়িয়েছে অগ্নি পরীক্ষা। গত ম্যাচে আমরা যেই পরিকল্পনা নিয়ে নেমেছিলাম, এই ম্যাচেও একই পরিকল্পনা থাকবে। তবে খেলোয়াড়েরা মূল একাদশে থাকুক কিংবা বদলি হিসেবে নামুক না কেন, তাদের দায়িত্ব একই থাকবে। অন্যদিকে হংকং চায়না সবশেষ বাংলাদেশকে হারানোর সুখস্মৃতি নিয়েই মাঠে নামবে। দলে আছে ব্রাজিল, স্পেন, ক্যামেরুন, নাইজেরিয়া, ফ্রান্স, জাপান ও স্কটল্যান্ডের খেলোয়াড়। তাই জয়ে চোখ থাকবে তাদের। দলটার বিপক্ষে এখন পর্যন্ত 5 বারের সাক্ষাতে কখনোই জয় পায়নি বাংলাদেশ দল। সর্বোচ্চ সাফল্য বলতে 2003 সালে এএফসি বাছাইয়ের ম্যাচে 2-2 গোলের ড্র। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। এবারে এক নজরে জানব দৈনিক পত্রিকার শিরোনাম। শুরুতেই দৈনিক ইত্তেফাক। ঐতিহাসিক গাজা যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর ট্রাম্প সহ বিশ্ব নেতাদের। মিশরে শান্তি সম্মেলনে গতকাল যুদ্ধবিরতির নথিতে স্বাক্ষর করা হয়েছে। গাজায় যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যের নতুন ঐতিহাসিক ভোর। ইসরায়েলি পার্লামেন্টে ভাষণে ট্রাম্প। দীর্ঘ 2 বছর ধরে গাজায় ইসরায়েলি আগ্রাসনের পর অবশেষে যুদ্ধবিরতি সম্ভব হয়েছে। আরেকটি শিরোনাম দেখতে পাচ্ছি, ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে কারাগার ঘোষণা। ট্রাইব্যুনালে আসামি হাজির করা হলে ট্রাইব্যুনাল তাকে জেলখানায় পাঠানোর নির্দেশ দেবে। জেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে সে কোন কারাগারে যাবে।
বলেছেন চিফ প্রসিকিউটর। গতকাল রোববার জারি করা প্রজ্ঞাপনে বলা হয় বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি অনুযায়ী এটি আসলে জারি করা হয়েছে এবং আদেশে আরও বলা হয়েছে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এই ঘোষণা জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে। বিশ্ব খাদ্য ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এই মুহূর্তে ইতালি সফর করছেন। সেখানে তিনি বলেছেন নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতায়নের প্রতিশ্রুতি বাস্তবে রূপ নেবে। ক্ষুধামুক্ত বিশ্ব গঠনে প্রধান উপদেষ্টা সেখানে 6 দফা ঘোষণা করেছেন। আমার দেশ পত্রিকা শিরোনাম করেছে সাগররুনি হত্যার রহস্য উদ্ঘাটনে ব্যর্থ ইন্টারিম। ডিবিও র্যাবের পর পিবিআই টাস্ক ফোর্সও ব্যর্থ হতে চলেছে। 13 বছরে 121 বার সময় মঞ্জুর কোর্টের। গুরুত্বপূর্ণ আলামত, সাংবাদিক দম্পতির ল্যাপটপ ও ফোন উদ্ধার হয়নি। তদন্তকারীদের 2 মত, ক্ষমতাবান চক্র জড়িত কিংবা স্রেফ চুরির ঘটনা থেকে খুন। ফাইনাল রিপোর্ট প্রকাশে বাধা দেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইনমন্ত্রী আনিসুল হক। 26 নেতাকর্মী খুনের পর সেই ওসি স্বেচ্ছা অবসরে। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ড থানা এলাকায়। সেখানে ভয়াবহ দমন পীড়ন চালান তৎকালীন ওসি ইফতেখার হাসান। ওই এলাকায় এক ধরনের ত্রাসের রাজত্ব কায়েম করেন তিনি। পরিসংখ্যানে বলা হচ্ছে যে নিহতদের মধ্যে বিএনপির 15 এবং জামায়াতের 11 জন। দৈনিক প্রথম আলো শিরোনাম করেছে ক্ষুদ্র ঋণদাতা এনজিওতে বসবে স্বতন্ত্র পরিচালক। মাঝারি ও বড় ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের পর্ষদে 2 জন করে পরিচালক বসাতে চায় সরকার। কোনো প্রতিষ্ঠানের নীতি নির্ধারণী বিষয় সিদ্ধান্ত নেয় পরিচালনা পর্ষদ। স্বতন্ত্র পরিচালক হতে সরকারি স্বায়ত্তশাসিত সংস্থায় 10 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাস্তব অবস্থা অনুধাবন ছাড়াই এ ধরনের প্রস্তাব তৈরি করা হয়েছে ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানগুলোর ওপর। এর মাধ্যমে সরকারি হস্তক্ষেপ আরও প্রকট হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জুলাই সনদ আজ দলগুলোকে দেবে ঐক্যমত্য কমিশন। জুলাই জাতীয় সনদের চূড়ান্ত অনুলিপি আজ মঙ্গলবার রাজনৈতিক দলগুলোর কাছে পাঠাবে জাতীয় ঐক্যমত্য কমিশন। তবে সনদে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের উপায় নিয়ে কোনো সুপারিশ থাকছে না। এ সংক্রান্ত সুপারিশ পরে অন্তর্বর্তী সরকার ও দলগুলোর কাছে দেবে ঐক্যমত্য কমিশন। এটি জুলাই সনদের অংশ হবে না। হংকংয়ে জয়েই চোখ বাংলাদেশে, যেটি আমরা আমাদের খবরেও বলছিলাম। এশিয়ান কাপ বাছাই নিয়ে তারা শিরোনাম করেছে মার্চ থেকে অক্টোবর শিলং থেকে ঢাকা কিংবা ভারত ম্যাচ থেকে হংকং ম্যাচ। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের গত 3 ম্যাচ যেভাবেই বলা হোক না কেন দেশের ফুটবলে এই সময়ের দৃশ্যগুলো দেশের ফুটবলে আনন্দের সঙ্গে কিছুটা আক্ষেপেরও। কখনো শেষ মুহূর্তে পয়েন্ট হারানো, কখনো গোল মিসের হতাশা, আবার কখনো ভুলের মাসুল দেওয়া। কালের কণ্ঠে একটু চোখ বুলিয়ে যেতে চাই সেনানিবাসের একটি ভবন সাময়িক কারাগার ঘোষণা, যেটি আমরা এর আগেও বলছিলাম। বিশ্ব খাদ্য ফোরামের প্রধান উপদেষ্টা 30 ওয়ার্ল্ড তত্ত্ব, এটি নিয়েও তারা একটি শিরোনাম করেছে এবং স্বনামধন্য ব্যবসায়ীদের কপালেও ঋণ খেলাপির তিলক, এটি নিয়ে তার একটি বিশেষ প্রতিবেদন করেছে। আর দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। এই ছিল দীপ্ত সংবাদে। আমন্ত্রণ রইল আমাদের পরের আয়োজনে। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।